কিয়েভ সহ ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলা রাশিয়ার। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের আঘাতে নিহত অন্তত ২১। ইউরোপীয় ইউনিয়নের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ। গাজা সিটি পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে প্রচেষ্টা শুরু ইসরায়েলের। জেইতুনে ১৫০০ বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে দখলদাররা। একদিনে ১৯ ত্রাণ প্রত্যাশী সহ নিহত ৬১। ইরানের ওপর নিষেধাজ্ঞা ফেরাতে জাতিসংঘে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির চিঠি। স্বাগত জানিয়ে সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রতিক্রিয়া নেই তেহরানের। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিজা কুকের মামলা। প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করার আবেদন। এবং বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নিয়ে দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। মেয়াদ কমিয়ে খসড়া প্রকাশ। কঠোরতায় প্রতিবন্ধকতা সৃষ্টির শঙ্কায় বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাতভর ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৬০০-র বেশি ড্রোন ও ৩০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে মস্কো। এতে নিহত হয়েছেন অন্তত ২১ জন, যাদের মধ্যে ৪ জন শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও। ঘটনাটি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা। ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর। ইউক্রেনীয় সেনারা জানায়, এক রাতেই রাশিয়া ছুড়েছে ৬০০-র বেশি ড্রোন ও ৩০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এই হামলায় শিশুসহ নিহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। একাধিক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেকে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি ৫৬৩টি ড্রোন ও ২৬টি মিসাইল প্রতিহত করেছে তারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন বলেছেন, ভবনের ৫০ মিটারের মধ্যে ২০ সেকেন্ডের ব্যবধানে ২টি রুশ মিসাইল আঘাত হানে। তিনি এই হামলাকে বর্বরতা আখ্যায়িত করে বলেন, এমন আঘাত কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করছে। পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনও। দেশটি দাবি করেছে তারা রাশিয়ার ভেতরে অন্তত ২টি তেল শোধনাগারে আঘাত হেনেছে। দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার ও সামারা অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ১০০-র বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। জ্বালানি অবকাঠামোতে এমন ক্ষতি রাশিয়ার যুদ্ধ পরিচালনার সামর্থ্যকে দীর্ঘমেয়াদে চাপের মুখে ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার ভাষ্যমতে, রাশিয়া প্রমাণ করেছে তারা আলোচনা নয় বরং আগ্রাসনের পথই বেছে নিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও একে অপ্রত্যাশিত বলে মনে করেননি। আন্তর্জাতিক মহল বলছে, এই হামলা প্রমাণ করছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এরই মধ্যে স্থানীয় হাসপাতাল জানায়, ক্ষুধা ও অপুষ্টিতে উপত্যকাটিতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জন শিশু। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় চলমান দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয়, বরং ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল। তার মতে, এ ধরনের পদক্ষেপ মানবিক নীতিকে অমান্য করে এবং তাৎক্ষণিক প্রতিকার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। গাজা সিটি পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে কৌশলগত প্রচেষ্টা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শহরটির পাশের এলাকা জেইতুনে ১৫০০-এর বেশি বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে দখলদাররা। ধীরে ধীরে টার্গেট করা হচ্ছে আশপাশের এলাকাগুলোতেও। একসময় প্রাণবন্ত নগরী হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছিল গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেইতুন এলাকা। দখলদার ইসরায়েলের মুহুর্মুহু হামলায় আজ তা পরিণত হয়েছে ধ্বংসের নগরীতে।
গাজাকে পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে প্রচেষ্টা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির পাশের এলাকা জেইতুনে ১৫০০-এর বেশি বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে দখলদাররা। উপত্যকাটির কর্তৃপক্ষ জানিয়েছে জেইতুনে এখন আর কোনো ভবন অবশিষ্ট নেই। ধীরে ধীরে টার্গেট করা হচ্ছে আশপাশের এলাকাগুলো। ইসরায়েলি সেনারা শুধু বোমাবর্ষণেই থেমে থাকেনি। রোবট, কোয়াডকপ্টার, ড্রোন আর ভারী যন্ত্রাংশ ব্যবহার করে প্রতিদিন গড়ে ৬০টির বেশি ভবন গুঁড়িয়ে দিচ্ছে বলে জানায় গাজার সিভিল ডিফেন্স। এমনকি ধ্বংস করা হয়েছে রাস্তাঘাটও। তাই উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আর এসব ধ্বংসযজ্ঞের কারণে ৮০% পরিবার আজ ঘর ছাড়া। তারা আশ্রয় নিয়েছে পশ্চিম ও উত্তরের দিকে। শুধু জেইতুন নয়, গাজা সিটির সাবরা সহ বেশ কয়েকটি এলাকা মিলিয়ে আগস্টের ৬ তারিখ থেকে এ পর্যন্ত ১,০০০-এর বেশি ভবন ধ্বংস হয়েছে। উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণে ১০ লাখের বেশি মানুষকে ঠেলে দেওয়ার লক্ষ্যে ইসরায়েলের মন্ত্রিসভা আগস্টের শুরুতেই গাজা সিটিকে পূর্ণ দখলের অনুমোদন দেয়। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই একের পর এক ভবন গুঁড়িয়ে দিচ্ছে দখলদাররা। স্থানীয়দের মতে হামাসকে নির্মূল করাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য নয়, তারা গাজার সমাজ ব্যবস্থাও ধ্বংস করতে চায়। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আবারও ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় ইউরোপের এই ৩ দেশ স্থানীয় সময় বৃহস্পতিবার স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে। এই ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে আগের নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত ২০১৫ সালের চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি। কিন্তু পশ্চিমা দেশগুলোর মতে ইরান শর্ত ভঙ্গ করেছে এবং এখন আর আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রধান ৩ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, ইরান বেসামরিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা কেবল সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তারা মনে করছে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপের এই ৩ দেশ স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে। এই ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে আগের নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন, সম্প্রতি শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিলের সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ইরান সেই শর্ত মানতে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। এতে বাধ্য হয়ে ইউরোপীয় মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। তবে একই সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলা রেখেছে যুক্তরাষ্ট্র, যাতে দীর্ঘমেয়াদে ইস্যুটির শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায়। অন্যদিকে তেহরান জানিয়েছে এই উদ্যোগ চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। জানানো হয়, ইরান সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে চুক্তি টিকিয়ে রাখার জন্য। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের এই উদ্যোগ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাষ্ট্রদূত বহিষ্কার ও দূতাবাসের কার্যক্রম বন্ধে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে ইরানের সম্পৃক্ততা রয়েছে, ক্যানবেরার এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এই পদক্ষেপকে অন্যায্য ও কূটনৈতিক প্রথার পরিপন্থী আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জেরে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলবানিজ প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। সিডনি ও মেলবোর্নে ইহুদি উপাসনালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদিকিকে বহিষ্কারের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। 7 দিনের মধ্যে রাষ্ট্রদূত ও 3 কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর বুধবার প্রথমবার গণমাধ্যমের সামনে দেখা গেছে আহমদ সাদিকিকে। ক্যানবেরায় ইরানি দূতাবাস ছাড়ার সময় অস্ট্রেলীয়দের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।
এদিকে অস্ট্রেলিয়া সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে ইরানের সম্পৃক্ততার এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্তকে অন্যায্য ও কূটনৈতিক প্রথার পরিপন্থী আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইহুদি বিদ্বেষ পশ্চিমা ও ইউরোপীয়দের রাজনৈতিক হাতিয়ার, যা বহু বছর ধরে ব্যবহার করে আসছে। এভাবে পশ্চিমারা ফিলিস্তিন দখল, জাতিবিদ্বেষ ও গণহত্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল নেতা হিসেবে আখ্যা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ইরান স্পষ্টভাবেই সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আলবানিজ প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এই টানাপোড়েনে 5 দশকেরও বেশি সময় ধরে চলা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অস্ট্রেলিয়া ইরান উত্তেজনা নতুন নয়। দেশ দুটি বারবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। 60-এর দশকে ইউরেনিয়াম বাণিজ্য, শীতল যুদ্ধ, ইসলামী বিপ্লব, ইরান ইরাক যুদ্ধ, পরমাণু কর্মসূচি ও বন্দি কূটনীতির নানা ধাপ অতিক্রম করেছে। 2015 সালের পরমাণু চুক্তিতে উষ্ণতা ফিরলেও ট্রাম্প প্রশাসনের প্রত্যাহারে আবারও ভেঙে পড়ে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিজা কুক। প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহঋণ জালিয়াতির অভিযোগ ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প জানান, সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তিনি কুককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। এমন সিদ্ধান্তের পর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুক। মার্কিন আদালতে দায়ের করা মামলায় কুক বলেছেন, সংবিধান ও ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী তাকে সরানোর কোনো বৈধ কারণ নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, কুক মর্গেজ সংক্রান্ত নথিতে ভুয়া তথ্য দিয়েছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। তাই প্রেসিডেন্ট বৈধ ক্ষমতা প্রয়োগ করে অপসারণের ঘোষণা দেন। লিসা কুক মার্কিন কেন্দ্রীয় ব্যাংকিং বোর্ডের 7 সদস্যের একজন এবং সুদের হার নির্ধারণে 12 সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি তিনি চেয়ারম্যান জেরোম পাওয়েলের সঙ্গে মিলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে সুদের হার কমাতে চাপ দিয়ে আসছেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, কারণ ফেডারেল রিজার্ভ আইন কোনো গভর্নরকে ইচ্ছামতো সরানোর ক্ষমতা প্রেসিডেন্টকে দেয় না। প্রমাণিত কারণ ছাড়া বরখাস্ত করা হলে তা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার উপর বড় ধরনের হস্তক্ষেপ হিসাবে দেখা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর আর সাংবাদিকদের ভিসার মেয়াদ 240 দিন করা হবে উল্লেখ করে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এদিকে 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনে আরও কঠোরতা আনতে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার প্রকাশিত নতুন খসড়া নিয়মে বলা হয়, শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর হবে। সাংবাদিকদের ভিসা, যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতো, তা কমিয়ে 240 দিন করা হবে। চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে 90 দিন। তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 16 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করেছেন। এছাড়া প্রায় 3,55,000 সাংস্কৃতিক বিনিময় অংশগ্রহণকারী এবং 13,000 বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের কার্যক্রম ভালোভাবে তদারকি ও নজরদারি করতে এই পরিবর্তন আনা জরুরি। এছাড়া এই প্রস্তাবের উপর জনগণকে 30 দিনের মধ্যে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে। এর আগে 2020 সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল। তবে 2021 সালে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা প্রত্যাহার করে নেয়। এদিকে নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে যেখানে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত, সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে অবস্থান করতে হবে বলেও জানান তারা।
শুধু বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়ে ক্ষান্ত হচ্ছে না মার্কিন প্রশাসন। ভিসা নীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে তারা। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, পাল্টে যাচ্ছে H-1B ভিসা, বদলে যাচ্ছে গ্রিন কার্ডও। এর বদলে আসছে গোল্ড কার্ড, যেখানে সবচেয়ে যোগ্য আর সেরা মানুষদের বেছে আমেরিকায় নেওয়া হবে। প্রস্তাবিত গোল্ড কার্ড স্কিমে অন্তত 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে। লুটনিকের দাবি, এরই মধ্যে 2.5 লাখ মানুষ এই প্রোগ্রামের অপেক্ষা করছেন, যা বাস্তবায়ন হলে $1.25 ট্রিলিয়ন রাজস্ব আসবে মার্কিন অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2026 সালে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। 1947 সালের দেশভাগের যন্ত্রণা আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছেন বলে মন্তব্য করেন তিনি। যতই চক্রান্ত করো, কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। কলকাতার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মমতা। এ সময় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 50টিরও বেশি আসন পাবেন না। আমরা যদি 69 লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি, তাহলে 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। দলটির বিরুদ্ধেও দুর্নীতি, অনুপ্রবেশকারীদের সহায়তা এবং নানা অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভোট চুরি করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট চুরি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। এদিন ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কংগ্রেস নেতা আরও বলেন, মোদীর জনপ্রিয়তা গড়ে উঠেছে তথাকথিত কিছু বন্ধু ও গণমাধ্যমের সহায়তায়। বিহারে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা মিডিয়ায় প্রচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিনও মোটরসাইকেল র্যালিতে অংশ নেন রাহুল গান্ধী। ভারতের অগ্নি 5 ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যকে নতুন চ্যালেঞ্জে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ছাড়াও চীনের কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানায় রাখতে সক্ষম। অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে কাজ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভারতের সঙ্গে তাল মেলাতে পারছে না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের অগ্নি 6 প্রকল্প চালু হলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাবে, যা কেবল পাকিস্তানের সঙ্গে নয়, ভারত, চীন ও বৈশ্বিক শক্তির দ্বন্দ্বেও প্রভাব ফেলবে। গেল 20 আগস্ট ওড়িশা উপকূলে অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। 17 মিটার লম্বা ও 50 টন ওজনের এই ক্ষেপণাস্ত্র বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা 5000 কিলোমিটার, যা সহজেই পাকিস্তান ছাড়াও চীনের কৌশলগত শহরগুলোতে আঘাত করতে পারে। ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোয় নতুন করে চাপের মুখে পড়েছে পাকিস্তান। কিছুদিন আগে পাকিস্তান রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রতিরক্ষা দুর্বলতা কাটানো। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতের অগ্নি 5 পরীক্ষা কেবল পাকিস্তানকে লক্ষ্য করে নয়, বরং চীনকে লক্ষ্য করেও সতর্ক বার্তা দিচ্ছে। তবুও প্রতিবেশী পাকিস্তান নিজেদের সামরিক বাহিনীকে দ্রুত প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করতে হচ্ছে।
ভারতেরই মধ্যে অগ্নি ৬ প্রকল্প হাতে নিয়েছে, যা ১০,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে এবং বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর জবাবে পাকিস্তানও তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়াতে পারে। তবে পাকিস্তান অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ভারতের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে না। ফলে প্রতিযোগিতা অসমান হলেও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো আগে থেকেই ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়নকে সমর্থন দিচ্ছে, কিন্তু পাকিস্তানের প্রযুক্তি অর্জন নিয়ে তারা বরাবরই ছিল উদ্বিগ্ন। তাই ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা নিয়ে এই প্রতিযোগিতা কেবল ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে যুক্ত হচ্ছে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের কিছু ধনী পরিবার রুশ তেল আমদানির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। কারণ রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে শুধুমাত্র মুকেশ আম্বানির জন্য ভারত সরকার বিপুল পরিমাণ শুল্কের বোঝা বহন করছে তা নিয়ে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। আর রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে এশিয়ার ধনী ব্যক্তি মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2021 সালে রিলায়েন্সের মালিকানাধীন গুজরাটের জামনগর শোধনাগারে মোট অপরিশোধিত তেলের মাত্র 3% এসেছিল রাশিয়া থেকে। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2025 সালে তা 50% পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইউক্রেনে হত্যা বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগে নিষেধাজ্ঞার সায় দেওয়ার বদলে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে চীন ও ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কিছু ধনী পরিবার রুশ তেল আমদানির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত জামনগর রিফাইনারি থেকে সারা বিশ্বে রপ্তানি হয়েছে $85.9 বিলিয়ন পরিশোধিত তেল। এর মধ্যে $36 বিলিয়ন তেল গেছে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোতে। শুধু ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়েছে প্রায় $19.7 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে $6.3 বিলিয়ন মূল্যের পরিশোধিত তেল। একটি কোম্পানির লাভের জন্য এই বিপুল পরিমাণ শুল্কের বোঝা বহন করছে ভারত সরকার, এ বিষয়ে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দেশের মানুষের চেয়ে কি মুকেশ আম্বানির স্বার্থের প্রতি গুরুত্ব দিচ্ছে মোদী সরকার? আবার কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ককে সম্পূর্ণ ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন। কারণ চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শেখ সাদি মারজান, সময় সংবাদ। মিয়ানমারে নির্বাচন সামনে রেখে প্রচারণার লক্ষ্যে এবার সরাসরি মাঠে নেমেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। দেশটির গুরুত্বপূর্ণ 3টি অঞ্চলে সফরে গিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেন তিনি। এদিকে জান্তা ঘোষিত নির্বাচন প্রত্যাখ্যানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। আর নির্বাচনকে স্বৈরশাসন দীর্ঘায়িত করার হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে বিদ্রোহী সংগঠন কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন। যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই বেহাত হয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে মরিয়া মিয়ানমারের জান্তা বাহিনী। চলতি সপ্তাহে শান অঙ্গরাজ্যের ইয়াদানা থেঙ্গি খনি পুনর্দখলের দাবি করেছে তারা। খনিটি সীসা, রূপা ও দস্তার জন্য পরিচিত। এটি টিএনএল এর নিয়ন্ত্রণে ছিল। পাল্টা অভিযানে কিওয়াক্সিম ফ্রন্টে জান্তার অগ্রযাত্রা আটকে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। শুধু ভূখণ্ড দখল করে ক্ষান্ত হচ্ছে না সামরিক জান্তা। দেশটির মান্দান অঞ্চলে 1 সপ্তাহের বেশি সময় ধরে পণ্য পরিবহন অবরোধ করে রেখেছে তারা। এতে স্থানীয়দের খাদ্য ও নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ কৃষিপণ্য, বেড়েছে বিদ্যুৎ সংকটও। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, বাগো ও মাকওয়ে অঞ্চলের বিভিন্ন শহরে গিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছেন তিনি। এ অবস্থায় নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী বিদ্রোহী সংগঠন কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন। এক বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন সংকট সমাধান নয়, বরং জান্তার স্বৈরশাসন দীর্ঘায়িত করবে। ভোটে অংশ নেয়া রাজনৈতিক দল বা ব্যক্তি ইতিহাসের চোখে স্বৈরশাসনের সহযোগী হিসেবে চিহ্নিত হবে। আসন্ন নির্বাচন প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। এক বিবৃতিতে তারা জানায়, এটি ভুয়া নির্বাচন, যার লক্ষ্য ক্ষমতা আঁকড়ে ধরা আর যুদ্ধাপরাধীদের রক্ষা করা। মিয়ানমারের ভবিষ্যৎ জনগণের দ্বারা পরিচালিত অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এ অবস্থায় জালিয়াতিপূর্ণ নির্বাচন প্রত্যাখ্যান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এনইউজি।
মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, রেল ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনামে মারা গেছেন 7 জন। চীনের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ঘরবাড়ি, দোকান ও সেতু ভেসে গেছে। বাড়ছে হতাহতের সংখ্যা। অনেকে প্রাণে বাঁচলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এদিকে ভারত বাঁধ ছেড়ে দেওয়ায় অতিরিক্ত পানিতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল তলিয়ে গেছে। পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লোকালয়। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সুথলেজ, রাভি ও চেনাব নদীর পানিতে ডুবে গেছে গ্রামগঞ্জ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও অবকাঠামো। প্রাদেশিক সরকারের হিসেবে 35,000-এরও বেশি গবাদি পশু ও 1.5 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা মিলিতভাবে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। ভারতের সীমান্তের কাছে অবস্থিত শিখদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত কর্তারপুর মন্দির বন্যার পানিতে তলিয়ে গেছে। পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান কর্তৃপক্ষ একটি তীর রক্ষা বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় টাইফুন কাজিকি ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির 8টি প্রদেশে বন্যায় প্রায় 180টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিয়েতনামে প্রাণহানির পাশাপাশি বহু ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দীর্ঘদিন ধরে হেলসিঙ্কিতে পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠার দাবি করে আসছেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে সব কনসুলার কাজ করতে হয় সুইডেনের স্টকহোমে গিয়ে। এতে সময় ও অর্থ ব্যয় হয় বহুগুণ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। বর্তমানে এই দেশটিতে প্রায় 25,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের বসবাস। ছাত্র, কর্মজীবী ও ব্যবসায়ী বেশিরভাগই বাস করছেন পরিবার নিয়ে। এত বড় জনগোষ্ঠীর জন্য ফিনল্যান্ডে এখনো নেই বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস। সব ধরনের কনসুলার সেবা নিতে যেতে হয় পার্শ্ববর্তী দেশ সুইডেনের রাজধানী স্টকহোমে, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে গর্ভবতী নারী, ছোট শিশু কিংবা অসুস্থ প্রবাসীদের জন্য। সময়মতো ছুটি না পাওয়ায় ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রী ও কর্মজীবীরাও। গুরুত্বপূর্ণ নথি যেমন পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, মুলুকপত্র বা অন্যান্য জরুরি কাগজপত্র সময়মতো নবায়ন করতে না পারায় অনেকেই পড়েন আইনি ও অর্থনৈতিক জটিলতায়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা যায় প্রয়োজনীয় নথি না পেয়ে বাংলাদেশ ফিনল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হয়। কনসুলার সেবার জন্য আমাদেরকে স্টকহোমে যেতে হয়, যা অর্থ, সময় ও ভ্রমণজনিত কষ্টের কারণ। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। ফিনল্যান্ডে একটা পূর্ণাঙ্গ দূতাবাস আমরা আশা করছি এবং আমাদের এটা খুবই প্রয়োজন। তাদের দাবি, ফিনল্যান্ড প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ অর্থনীতি হওয়ায় আইটি, গবেষণা ও শ্রমবাজারে বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আগামী 2 বছরের মধ্যে এইডসের ভ্যাকসিন প্রস্তুত হতে পারে বলে জানিয়েছে রাশিয়ান চিকিৎসা গবেষণা কেন্দ্র গামালেই। স্থানীয় সময় বুধবার প্রতিষ্ঠানটির মহামারী বিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচেন রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, এমআরএনএ ব্যবহার করে তৈরি করা হবে বহুল প্রত্যাশিত এইডসের ভ্যাকসিন, যা শরীরের কোষকে নির্দিষ্ট প্রোটিন গঠন করতে শেখায়, যা শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করে। এটি ভাইরাসের প্রকৃতি শনাক্ত করতে পারবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে অন্তত 2 বছর। এর আগে 2020 সালে কোভিড-19-এর ভ্যাকসিন স্পুটনিক ডি তৈরিতে সফলতা পেয়েছে রাশিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিয়েভ সহ ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলা রাশিয়ার। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের আঘাতে নিহত অন্তত 21। ইউরোপীয় ইউনিয়নের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ। গাজা সিটি পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে প্রচেষ্টা শুরু ইসরায়েলের। জেইতুনে 1,500 বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে দখলদাররা। একদিনে 19 ত্রাণ প্রত্যাশী সহ নিহত 61। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিজা কুকের। প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করার আবেদন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।